উন্নত চিকিৎসার জন্য রাতে যুক্তরাজ্য যাচ্ছেন বেগম খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। দীর্ঘ 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হবে তারেক রহমানের। পরিমার্জন, কারিকুলাম পরিবর্তন ও বইয়ের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের দিতে দেরি। কবে নাগাদ সবার হাতে পৌঁছাবে নিশ্চিত নন শিক্ষা উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। আলোচনার জন্য স্টুডিওতে আছেন আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। হ্যাঁ ধ্রুব। আচ্ছা আফজাল, দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে তোড়জোড় চলছিল। তো এখন আজকে সবশেষ আজ তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? না, সবশেষ নেতাকর্মীরা আসলে উন্মুখ হয়ে আছেন। কারণ হচ্ছে যে এই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুটি গত 4 বছর ধরে রাজনীতিতে অনেক কথা জন্ম দিয়েছে। বেগম খালেদা জিয়ার এই যে দুর্নীতির মামলা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত কাভার করার অভিজ্ঞতা আমার হয়েছে। যখন বেগম খালেদা জিয়া রায়ের দিন 2018 সালের 8 ফেব্রুয়ারি রায়ের দিন বকশীবাজারের অস্থায়ী আদালতে গেলেন, অনেকটা তিনি হেঁটেই কিন্তু আদালতে গেলেন। এরপরে আদালত তাকে কারাগারে পাঠালেন। এরপরে আমরা দেখেছি যে যখন তিনি মুক্তি পেলেন তখন অনেকটা হুইল চেয়ারে করে তাকে বের করা হয়েছে। বিএনপির আইনজীবীরা বা বিএনপি নেতারা সবসময় বলে আসছেন যে বেগম খালেদা জিয়া কারাগারে উন্নত চিকিৎসা পাননি বা খুবই অমানবিকভাবে তাকে রাখা হয়েছিল। আজকে যেহেতু বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন এবং তিনি বাসা থেকে বের হবেন রাত 8টায়, এবং আজকে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু রাস্তায় তাকে বিদায় জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির দপ্তর থেকে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বিমানবন্দর যাওয়ার পথে মূলত 6টি পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেবেন, এবং কোথায় কোথায় অবস্থান নেবেন সেটিও কিন্তু বলা হয়েছে। তবে জনদুর্ভোগ যেন না হয় সেজন্য সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়াতে বলেছেন নেতাকর্মীদের, কোনোভাবেই যেন জনদুর্ভোগ তৈরি না হয়। কারণ ওই রাস্তাটি বা ওই এলাকাটি খুবই এই রাতের পরে, সন্ধ্যার পরে খুবই হয়ে যায়, খুবই মানুষজন, যারা অফিসগামী মানুষজন থাকে তারা বাসায় ফিরেন, সেজন্য এটি নির্দেশনা দেওয়া হচ্ছে। যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না, এটি নির্দেশনা দেওয়া হচ্ছে। বাসা গুলশান থেকে গুলশান 2, কাকুলি, খিলক্ষেত, বিমানবন্দর, এই রুটটিকেই মূলত তারা রুট হিসেবে বিমানবন্দরে যাওয়ার জন্য বিএনপি নেত্রীকে এই রুট দিয়েই নিয়ে যাওয়া হবে, এবং এই রুটের 6টি পয়েন্টেই বিএনপি নেতাকর্মীরা অবস্থান করবেন। কারা অবস্থান করবেন, কোথায় অবস্থান করবেন, সুনির্দিষ্ট একটি রোড ম্যাপও কিন্তু তারা ঘোষণা করেছেন। মোটামুটি বলা চলে যে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য নেতাকর্মীরা তাকে যে বিদায় জানাবেন তার সব ধরনের প্রস্তুতি কিন্তু এখন সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু বিমানে ওঠার অপেক্ষা, এবং বিমানও কিন্তু এর মধ্যে প্রস্তুত রয়েছে। আমরা যতটুকু জানেন যে গতকাল সন্ধ্যা 7:40 কাতার এয়ারবাস, যেটি কাতার আমির যেটি পাঠিয়েছেন, যেটি নাম হচ্ছে 319, সেই এয়ারবাসটি কিন্তু এখন অপেক্ষায় রয়েছে। আফজাল, আমরা ওই এয়ার অ্যাম্বুলেন্সটার বিষয়ে বিস্তারিত তথ্য জানলাম। এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে বিদেশ যাত্রা সম্পর্কে? আমিরের রাজপরিবারের মালিকানাধীন একটি এয়ারবাস এবং বিশেষ অ্যাম্বুলেন্স, এবং এই এয়ারবাসটির যদি বিশেষত্ব বলি, নিরাপত্তার কারণে অনেক কিছু শেয়ার করছেন না তারা। তারপরেও আমরা এয়ারবাসের যে গুগলে সার্চ করে যেটি পেয়েছি, সেখানে এটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, মেডিকেল ইকুইপমেন্ট রয়েছে, এবং এই এয়ারবাসটি বা এই অ্যাম্বুলেন্সটিকে দেখভাল করার জন্য বেগম খালেদা জিয়ার সঙ্গে কাতারের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন এবং প্যারামেডিক্স থাকছেন। একই সঙ্গে এই যারা গুরুতর রোগী তাদেরকে খুব যেন স্বাচ্ছন্দ্যে নিয়ে যাওয়া যায় সে ধরনের সব ধরনের ব্যবস্থা, বিশেষ ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম, যেটি এটি দ্রুত গতির এয়ারবাস এবং দীর্ঘ যাত্রাপথ তারা পাড়ি দিতে পারে, এ ধরনের একটি বিশেষ ক্ষমতা কিন্তু এই এয়ারবাসে রয়েছে। যেটি আমি বলছিলাম যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রায় শেখ হাসিনা সরকারের কাছে 18 বার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবার আবেদন করেছিলেন, কিন্তু 18 বারই আইনের সুযোগ নাই। ঠিক আইনের দোহাই দিয়েই কিন্তু বেগম খালেদা জিয়ার আবেদনগুলো 18 বারই কিন্তু নাকচ করা হয়েছে। যদিও বারবার বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বলে আসছিলেন যে বিদেশে নিয়ে গিয়ে অ্যাডভান্স যে ফ্যাসিলিটিস আছে সেখানে ট্রিটমেন্ট দরকার, কিন্তু সরকার
কর্ণপাত করেনি। যাই হোক, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন। বেগম জিয়াকে নিয়ে ওড়ার অপেক্ষায় এয়ারবাস 319, যেটি আমি বললাম গতকালকেই 7:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সঙ্গে 4 জন কাতারের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, প্যারামেডিক্স রয়েছেন। তারা এখন বেগম খালেদা জিয়া কখন উঠবেন এবং তিনি তখন এয়ারবাসে যাত্রা শুরু করবে এবং দোহায় নামবেন। দোহা থেকে সেখান থেকে লন্ডনে যাবেন। লন্ডনে দোহায় একটা যাত্রা বিরতি আছে, দোহায় যাত্রা বিরতি হবে। দোহা থেকে আগামীকালকে ভোর 6টার পরে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন। আর হিথ্রো বিমানবন্দরের তরফ থেকেও বেগম খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে, এমনটি কিন্তু লন্ডন বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। এবং তাকে বেগম খালেদা জিয়াকে রিসিভ করবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান থাকবেন। আমরা বারবারই যেটি বলছি যে তারেক রহমানের সঙ্গে 7 বছর পর বিএনপি চেয়ারপারসনের দেখা হচ্ছে, বড় ছেলের সঙ্গে দেখা হচ্ছে। শুধু বিএনপি চেয়ারপারসন বড় ছেলের সঙ্গে দেখা করছেন না, তার যে নাতি তার সঙ্গেও কিন্তু জায়মা রহমান, তার সঙ্গেও কিন্তু 7 বছর পরে দেখা হবে। সেখানে লন্ডন বিএনপির নেতাকর্মীরা কিভাবে তাকে রিসিভ করবেন এই ধরনের একটি প্রস্তুতি সভাও কিন্তু সম্পন্ন করেছে। দেশের মানুষের মঙ্গলের জন্য বেগম জিয়ার সুস্থতা জরুরি, এটি বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানাচ্ছে। এটি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয় নানা কারণেই তিনি আপসহীন নেত্রী তকমা পেয়েছেন। তার 111-এর সময় ভূমিকা, এর আগে যখন 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হলেন, তখনকার রাষ্ট্রপতি, এরপরে একেবারে 4 দেয়ালের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়া ছিলেন। তারপরে তিনি যখন বিএনপির নানা রকম বিশৃঙ্খলা তৈরি হলো, তখন বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নিলেন। এরপরে 90-এর যে এরশাদ বিরোধী আন্দোলন, এরপরে 91 নির্বাচনে তিনি প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সব দিক দিয়ে তারপরে হচ্ছে তাকে 111-এর সময় তাকে চাপ দেওয়া হয়েছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য, কিন্তু সব কিছু মিলে তিনি দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য সবসময় দেশেই ছিলেন, কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করেননি। সে কারণে তিনি আপসহীন নেত্রী তকমা পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, রাজনীতির জ্ঞান রাখেন, তারা কিন্তু বিএনপি নেত্রীকে আপসহীন নেত্রী হিসেবেই তকমা দিয়ে আসছেন শুরু থেকেই। অসংখ্য ধন্যবাদ আফজাল আপনাকে। ধন্যবাদ আপনাকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুপুরে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে গত 11 নভেম্বর এই মামলার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমা চান না বিএনপি চেয়ারপারসন। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি। লার্নের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার জয়নাল আবেদিন সাহেব ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল সহ আমরা সকলেই ছিলাম। আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। ফেলানি সহ সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার দাবি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলানি দিবস পালন করেছে বিভিন্ন দল ও সংগঠন। বিএনপি নেতারা বলছেন, দিল্লি এবার জুলাই বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছে। দেশটি বাংলাদেশের স্থিতিশীলতা ও ভালো নির্বাচন চায় না বলেও অভিযোগ নেতাদের। তাদের ফাঁদে পা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ফেলানির মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে লেবার পার্টি। এতে যোগ দিয়ে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত এখন জুলাই বিপ্লবকে নস্যাতের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে যে আন্দোলনকে সফল করেছে, সে আন্দোলনের সফলতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আবারও আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশে ভালো নির্বাচন চায় না ভারত, তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। আগে নির্বাচন না আগে সংস্কার, এই কথা যারা বলেন তাদেরকে বলবো, সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। বাংলাদেশকে সহযোগিতা করে যে থেকে নির্বাচিত সরকার না আসতে পারে, ভালো ভোট না হয়, এটা তারা চেষ্টা করছে। আমি বর্তমান সরকারকে বলবো, ওই ফাঁদে আপনারা পা যেন না দেন।
রাজধানীর বিজয়নগরে ফেলানী দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল করে জাতীয় গণতান্ত্রিক পার্টি। ফেলানী সহ সকল সীমান্ত হত্যার বিচার দাবি করেন নেতারা। 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে এবং ফেলানী হত্যা সহ সকল সীমান্ত হত্যার বিচার করতে হবে। ভারত যাতে আর বাংলাদেশের উপর খবরদারি করতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের বাল্লা সীমান্তে পড়ে থাকা এক বাংলাদেশি মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। নিহত জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। স্বজনরা জানান 3 দিন আগে তিনি কিছু নতুন লুঙ্গি নিয়ে বাড়িতে আসেন। সেগুলো বিক্রি করার কথা বলে সোমবার বাড়ির পাশে নালুয়া বাগানে যান। এরপর আর বাসায় ফেরেননি। সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে গুলি অথবা পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা তাদের। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির মাধ্যমে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। গত 15 বছরে ভুল রাজনীতির কারণে দেশের অর্থনীতি ব্যাকফুটে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, প্রতিষ্ঠান দখলে নিতে বিগত সরকারকে দিয়ে ইচ্ছেমতো আইন করেছে কতিপয় প্রভাবশালী। সরকারের আশীর্বাদ পুষ্টরাই এদেশে ব্যবসা করেছে। সকালে রাজধানীতে বিটিএমএ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। এ সময় অপকর্মে সহায়তাকারী আওয়ামী মতাদর্শের আমলাদের গুরুত্বপূর্ণ দফতর থেকে সরানোর তাগিদ দেন সফররত ব্রিটিশ এমপি রূপা হক। আমলাতান্ত্রিক জটিলতা কমলে দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন তিনি। এছাড়া বাংলাদেশ যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানান ব্রিটিশ এমপি। Every institution was Awami League people, the doctors in the hospital, the people on the school boards, every level. So এইসব ইনস্টিটিউশন একটু এখন পরিষ্কার করতে হবে। লাস্ট 15 বছরে একটা পৃষ্ঠপোষকতার রাজনীতি হয়ে গেছে, যে কিছু লোক যাদেরকে সরকারের ব্লেসিং থাকবে তারাই ব্যবসা করতে পারবে, তারা ব্যাংক ওন করবে। বাংলাদেশে অলিগার্কি কাকে বলে? লিবারালাইজেশন অফ দি ইকোনমি। আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছু এগোবে না। আপনি ব্যুরোক্রেসি থেকে মুক্ত হতে পারবেন না। মসজিদকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন জামায়াত আমির। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইমাম ও খতিব সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন। মঙ্গলবার সকালে সারা দেশ থেকে আসা ইমাম ও খতিবদের উপস্থিতিতে শুরু হয় সম্মেলন। প্রায় 1.5 দশক পর এমন উন্মুক্ত সভা করতে পেরে স্বস্তি আয়োজকদের। তবে পুনরায় দেশ ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। দীর্ঘ 17-18 বছরের দুঃশাসনের পর কত শহীদ, কত চোখের পানি, কত জীবন, কত আহত মানুষের আহাজারি এই উম্মার জন্য যে সুযোগটা করে দিয়েছেন। এই 17-18 বছরে আপনারা আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। এখন আল্লাহ তাআলা সে সুযোগ দিয়ে আমাদের আরেকটি পরীক্ষায় ফেলছেন। দেখি তোমরা তোমাদের কর্তব্য কতটা সিনসিয়ারলি পালন করো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মসজিদগুলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্র করা হবে। বিগত সরকারের আমলে চূড়ান্ত নির্যাতিত হয়েও দেশের ইসলাম প্রিয় মানুষ ধৈর্য ধারণ করেছে। তারা যেমন মেম্বরে ইমামতি করবেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সমাজেও ইমামতি করবেন ইনশাআল্লাহ। তারা কি মজলুম কম হয়েছেন ভাই? উলামায়ে কেরাম শহীদ হন নাই, তাদের উপরে জুলুম করা হয় নাই, তাদের পায়ে ডান্ডাবেড়ি পরানো হয় নাই। রমজান মাস পুরোটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই, সব হয়েছে। দেশের 64টি জেলা থেকে ইমাম এবং খতিব প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন আজকের এই সম্মেলনে। বিগত দিনের সংগ্রামী ইতিহাসকে সামনে রেখে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলার অঙ্গীকার করেছেন সকলেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে দুদকের চিঠি খতিয়ে দেখা হবে অর্থ পাচার ও দুর্নীতিতে সম্পৃক্ততা, জানালেন মহাপরিচালক। পরিমার্জন, কারিকুলাম পরিবর্তন ও বইয়ের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানালেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কবে নাগাদ সবার হাতে বই পৌঁছাবে তা নিশ্চিত নন তিনি। এই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া। আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। কাজে দেশের সক্ষমতা কত সেটা এই বছরই প্রথম দেখা যাচ্ছে। দেখা গেল যে দেশের ভিতরে আপাতত কিছু ঘাটতি আছে, সেগুলো বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। সব ধরনের নয়, চালের একটি ধরনের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি বলেন, যেখান থেকে সম্ভব চাল আমদানি করে মজুদ বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। এ সময় রমজানের প্রস্তুতি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, পণ্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি রমজানের আগে নতুন করে আর কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না বলেও নিশ্চিত করেন সালেহ উদ্দিন আহমেদ। প্রথমত চালের দামটা যেটা যে একটা স্পেসিফিক আইটেম বেশির আমার কাছে যে তথ্য সেটা বেড়েছে, এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই বাট সাপ্লাই চেনেরই, সেটা যে সে কোথা থেকে আসবে, নওগাঁ ধরেন নাটোর, ওখানে চালের সেগুলো আছে, ওরা আস্তে আস্তে দেরি হচ্ছে, প্লাস ওখানে বহুত মিডলম্যান আছে, তারা হবে। সো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো ক্রমে যেন চালের দাম না, এটা মেজর কনসার্ন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজে লাগানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসবি ও সিআইডির কার্যালয় পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতদের তথ্য দিতে সিআইডিকে নির্দেশ দেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবি প্রধান কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং শিল্পে পরিণত হয়েছিল অভিযোগ করে উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। 5 থেকে 7 আগস্ট দেশে সরকার না থাকায় অনেকেই দেশ ত্যাগের সুযোগ পেয়েছেন উল্লেখ করে উপদেষ্টা জানান, সরকার গঠনের পর পালিয়ে যাওয়াদের বিষয়ে অধিক তদন্ত চলছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের অর্থ পাচার ও দুর্নীতিতে সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে বলে জানান দুদক মহাপরিচালক। দুপুরে সংবাদ সম্মেলনে মাগুরা 1 ও গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য এবং সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্তের কথা জানান তিনি।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফর কিংবা অবৈধ অর্থ পাচার করে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ পুরানো। এবার এসব ঘটনা খতিয়ে দেখার কৌশল হিসেবে দ্বৈত নাগরিকত্বের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। সরকারি কর্মচারী কর্তৃক দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্যাদি চেয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারী পাবলিক সার্ভেন্টগণের নিয়োগ এবং পুনঃনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করার জন্য সকল মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের 1,79,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও 11 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন এবং স্ত্রীর 1,16,00,000 টাকার ভোগ দখলের দায়ে মামলা করা হবে। এছাড়া গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করবে সংস্থাটি। জনাব আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য, গাইবান্ধা 4 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 6,10,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন এবং ব্যক্তিগত এবং ব্যবসায়িক 7টি অ্যাকাউন্টের মাধ্যমে 40 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলার পর তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। পুলিশ ও সাবেক পুলিশ সুপার সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসে ব্যাংক ও আর্থিক খাতে আতঙ্ক কেটে গেছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসনে আরা শিখা। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুধার বাড়তেই থাকবে। দুর্বল ব্যাংকগুলোর নিরীক্ষা শুরু হয়েছে জানিয়ে বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করতেই বিদেশি প্রতিষ্ঠান কাজ করছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বেশি চাপে পড়ে দেশের ব্যাংক খাত। আতঙ্কিত হয়ে আমানতকারীরা টাকা তুলতে থাকেন। অন্যদিকে এস আলম সহ বিভিন্ন গ্রুপ কোম্পানির ঋণ কেলেঙ্কারিতে হতাশাগ্রস্ত হয় দেশের আর্থিক খাত। বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তী সরকারে পেরিয়েছে 5 মাস। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গেল 5 মাসের অর্জন তুলে ধরে মুখপাত্র জানান, রেমিটেন্সের ইতিবাচক প্রবাহ, রিজার্ভের ক্ষয়রোধ ও বৈদেশিক দেনা কমে আসায় আর্থিক খাতে আতঙ্ক কেটে গেছে। 2.7 বিলিয়নের মতো ছিল সরকারি খাতের এবং প্রাইভেট সেক্টর সহ 3.8 বিলিয়ন US$ সমপরিমাণের টাকা আমাদের কিন্তু বকেয়া ছিল। অর্থনীতির ওই সময়টায় যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই। আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি। তিনি আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে আছে নীতি সুধার আরও বাড়ানো। তবে পণ্যের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন বলে মত তার। আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরও আমাদের সুদের হার, নীতি সুধার আমাদেরকে বাড়াতে হয়েছে। 2 দফায় বাড়ানো হয়েছে। এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ আরও একটু বাড়ানো হতে পারে। পাচার করা অর্থ নিয়ে আমরা ইতিমধ্যে আইনজীবী নিয়োগ করা, মামলা করা, সম্পদ বাজেয়াপ্ত করা, এই কাজগুলো কিন্তু অনেক আগাতে পেরেছি। ডলার নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই কঠিন পদক্ষেপের ভিতর দিয়ে যাচ্ছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার 10টি অর্থনৈতিক অঞ্চল নিয়ে কাজ করতে চায় বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। শুরুতে 5টি অঞ্চলের অগ্রগতিতে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এসব শিল্পাঞ্চলের কাজ শেষ হবে। মঙ্গলবার বেজা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 2009 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশজুড়ে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল আওয়ামী সরকার। সরকারি বেসরকারি এই উদ্যোগ বিনিয়োগকারীদের মধ্যে সাড়া ফেললেও বাস্তবায়নে সফলতা ছিল কম। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার 100টি অঞ্চল বাস্তবায়নের উচ্চাভিলাষ থেকে সরে এসেছে। আপাতত 10টি নিয়েই কাজ এগিয়ে নিতে চায় বাস্তবায়নকারী সংস্থা বেজা। দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। বাংলাদেশে উন্নয়নে আগামী 10 বছরে যদি আমরা 10টি অর্থনৈতিক অঞ্চল সুষ্ঠুভাবে এবং পূর্ণাঙ্গভাবে চালু করতে পারি, বিশেষ করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ জাপানিজ,
ও জামালপুর এবং চাইনিজ অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়ন হলে আগামীতে আরও অনেক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পথ সুগম হবে। 2 ধাপে 10টি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ দেওয়ার রূপরেখার কথা জানান বেজার নির্বাহী চেয়ারম্যান। শিল্পাঞ্চলগুলোর অব্যবহৃত জমিতে তৈরি হবে সোলার পার্ক। সোলার পার্কগুলো রাফলি 10 বছরের লাইফ স্প্যান থাকে। তো আমি যদি 10 বছরের জন্য একটা জমি যেটা আমি অধিগ্রহণ করে ফেলেছি ওটা নিয়ে কিচ্ছু করা হবে না আগামী 10-15 বছর, সেই জমিটাকে আমি রিপারপাস করে একটা কিছু করলাম। বেজা চেয়ারম্যানের আশা আগামী 2 বছরে $5.5 বিলিয়ন বিনিয়োগ সহ 2.5 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে নতুন পরিকল্পনায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ক্রেতার রুচি ও চাহিদা মাথায় রেখে জনপ্রিয় স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলার 5ম শোরুম উদ্বোধন করেছে আবুল খায়ের গ্রুপ। গেল রোববার রাজধানীর হাতিরপুলে মোজাফফর টাওয়ারে এই শোরুমের উদ্বোধন করা হয়েছে। জানানো হয় স্টেলার নতুন এই এক্সপিরিয়েন্স সেন্টারে এসে ক্রেতারা যাচাই বাছাই করে তাদের দরকারি সরঞ্জাম ক্রয় করতে পারবেন। একই সঙ্গে অ্যাস্ট্রার বাথরুম ফিটিংস প্রোডাক্টস, কোটোর টাইলস, মার্বেল, গ্রানাইট কেনারও সুযোগ থাকছে স্টেলার এই শোরুমে। বাংলাদেশে স্টেলার যাত্রা 2011 সালে। আপাতত ভাবনায় নেই চুক্তি বাড়ানো। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে ভালো কিছু উপহার দিতে চান জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মিনি বিশ্বকাপে টেলেন্ডারদের নিয়ে বিশেষ পরিকল্পনা কোচের। লিটন শান্তর অফ ফর্ম নিয়েও চিন্তিত নন তিনি। মাহবুব রিমনের রিপোর্ট। স্ট্র্যাটেজিক্যালি আসলে পুরোটাই হচ্ছে আসলে হেড কোচের, তার মাথা থেকেই আসবে এবং টিমের আসলে আমি হেল্পার। ড্রাইভার না হয়েও ড্রাইভিং সিটেই টাইগারদের কাছে জাতীয় দলের বর্তমান কোচিং প্যানেলের আস্থার বড় নাম ক্রিকেটারদের, যিনি চেনেন নিজ হাতের তালুর মতোই। 2024-এর গড় পড়তা বছরের সবশেষ সিরিজে টাইগারদের ব্যাটে স্বস্তি যতটুকু তার নেপথ্যের অনুঘটকদের একজন সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তার ঈশান কোণে যতটুকু মেঘ তা সরানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক, তবে ইতিবাচক সালাউদ্দিন। ছেলেদের মেন্টাল সাইডটা কিছুটা ডেভেলপ করছে, সেটাই পুরো সিরিজে আমার কাছে মনে হয় এটাই ভালো লাগছে যে তাদের অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়েছে। মনিকারে কোন ধরনের শর্টস খেলতে হবে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত শেষ সালাউদ্দিনের। গুঞ্জন আছে টুর্নামেন্ট শেষে তাকে হেড কোচ বানাতে চায় ক্রিকেট বোর্ড, তবে সেসব নিয়ে আপাতত ভাবেন না তিনি। বড় স্বপ্ন দেখেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট নিয়েই। এখন আর ওই যুগ নাই যে আমরা ভালো খেলার জন্য যাব, কারণ আমার মনে হয় যে আমাদের এখন থেকে এই চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। আমাদের আসলে ভালো করতে হবে এবং আমাদের ওই স্টেজ চলে আসছে যে আসলে আমাদের এখন পারফরমেন্স ডেলিভারি করা। তবে সেখানে দুশ্চিন্তার নাম লিটন শান্তের অফ ফর্ম। সবশেষ সিরিজের রানে ছিলেন না এলকেডি, রানে নেই বিপিএলেও। শান্তর অবস্থাও অভিন্ন। অবস্থাটা এমন যে টাইগার অধিনায়ক বাদ পড়েছেন বিপিএল এর বরিশালের একাদশ থেকে। অবশ্য এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না টাইগারদের সিনিয়র সহকারী কোচ। এখানে হতাশ হওয়ার কিছু নেই, তারা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট করছে, তারা জানে তাদের কিভাবে আসলে ব্যাক করতে হবে, তারা কিভাবে রানে ফিরবে। সেটার জন্য হয়তো তাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আসলে আপনি কতদিন ধরবেন সেটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে। তবে ক্যারিবিয়ান সিরিজে অধিনায়ক হিসেবে মিরাজ আর লিটনকে ফুল মার্কসই দিলেন সালাউদ্দিন। তার পরামর্শ যাকেই অধিনায়ক করা হোক না কেন তা যেন হয় দীর্ঘমেয়াদে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরিমার্জন, কারিকুলাম পরিবর্তন ও বইয়ের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের দিতে দেরি, কবে নাগাদ সবার হাতে পৌঁছাবে নিশ্চিত নন শিক্ষা উপদেষ্টা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।